আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরে জনসভায় নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান। অনুমতি না পেলেও 10 ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে, হুঁশিয়ারি বিএনপির। রাজনৈতিক ভারসাম্য না থাকলে সেনাবাহিনী এবং পুলিশ দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বললেন সিইসি। এবং বিশ্বকাপের রাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ক্যামেরুনকে 1-0 গোলে হারালো সুইজারল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রথম নির্বাচনী জনসভায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বিশাল জনসভায় তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে কিছুই দিতে পারেনি। এ সময় রিজার্ভ নিয়ে বিএনপির গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যশোর থেকে আপেল মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব বর্মা। যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের 50 বছর পর একই মাঠে জনসভায় অংশ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় 27 মাস পর রাজধানীর বাইরে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। জনসভায় বিএনপির রাজনীতির সমালোচনা করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে তাদের কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। ঘাতকের দল বিএনপি খেলা হবে। শেখ হাসিনা ছাড় দিচ্ছে না। আমরা কিন্তু আগুন নিয়ে খেলতে আসলে আমরা কিন্তু ছাড়বো না। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ভাগ্য উন্নয়ন ছাড়া জনগণের জন্য কোনো কিছুই করেনি বিএনপি। শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে। নিজেরা লুটপাট করেছে, নিজেরা মানুষের অর্থ পাচার করেছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের বুকের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের ঊর্ধ্বপূর্তি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আর পাচার করেছে বলেই তারা শাস্তি পেয়েছে। ডলার রিজার্ভ নিয়ে যারা কথা বলছে তাদের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী আছে। কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে, কিন্তু ব্যাংকে টাকা নিয়ে কথাটা মিথ্যা। গতকালকেও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ওদের সাথে মিটিং করেছি। আমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে। সরকার যশোর সহ সারা দেশে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন। যশোরের ভবদহ খালের জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সহ উন্নয়নের প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 2023 সাল আওয়ামী লীগ এবং সরকারের জন্য চ্যালেঞ্জের বছর। এবছর বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে কিভাবে জয়যুক্ত করা যায়, সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, ATN বাংলা, যশোর। এর আগে যশোর বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জানান, বৈশ্বিক মন্দা থেকে উত্তরণে সজাগ রয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশের অর্থনীতি এখনও সচল রয়েছে। দেশ ও জনগণের প্রতি কর্তব্যবোধ থেকে দায়িত্ব পালনে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি। মনিউর রহমানের রিপোর্ট। যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
PT-6 বিমানে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা নৌবাহিনীর 4 জন, বিমান বাহিনীর 2 জন ও 1 জন ফিলিস্তিনি সহ 10 জন গ্র্যাজুয়েটিং অফিসার ক্যাডেটকে ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। একই সাথে 81তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2022 কোর্সের প্রশিক্ষণ শেষ করা অফিসার ক্যাডেটদের মাঝে ট্রফি ও সম্মানসূচক তরবারি তুলে দেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে নেয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে আজ এ বাহিনী চৌকস ও দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষণের উপরই সবথেকে গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ উৎকর্ষতা বৃদ্ধি করে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আমরা আমাদের স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমরা বিশ্ব দরবারে সবসময় মাথা উঁচু করে চলবো, এটাই আমাদের লক্ষ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে কাজ করে যাচ্ছে তার সরকার। অনেক কাজ আমরা করে যাচ্ছিলাম, তবে কোভিড-19 এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, যার কারণে সারা বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে। তবে এই মন্দা থেকে যেন আমরা উত্তরণ ঘটাতে পারি, সেই বিষয়েও আমরা যথেষ্ট সজাগ, এবং আমাদের অর্থনীতি এখনো গতিশীল আছে, নিরাপদ আছে, সেটুকু অন্তত আমি বলতে পারি। কুচকাওয়াজের মাধ্যমে 7 জন মহিলা অফিসার ক্যাডেট, 1 জন প্যালেস্টাইন ক্যাডেট সহ 37 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। পরে বিমান বাহিনী বিভিন্ন বিমানের সমন্বয়ে আকর্ষণীয় ফ্লাইপাস্ট উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, ATN বাংলা, যশোর। অনুমতি না পেলেও আগামী 10 ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, বিভাগীয় গণসমাবেশের মতো ঢাকার সমাবেশেও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে সরকার। সরকারের ফাঁদে বিএনপি পা দেবে না বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়। সব জায়গায় তো তারা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে, প্রশাসন দিয়ে চেষ্টা করছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে চেষ্টা করছে, কোনো পথ তো তারা বাকি রাখে নাই, আর নতুন কোনো পথ খোলাও রাখে নাই। তো আমরা সরকারের ফাঁদে পা দেব না, আমরা সংঘাত এড়িয়েই আমরা আসবো। এটা অনুমতির অপেক্ষা রাখবে না, অনুমতি দিলেও করব, না দিলেও করব। এই দেশটা আমাদের সকলের। গন্ডগোল করতে বিএনপি 10 ডিসেম্বর নয়াপল্টনের রাস্তায় সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, লোক সমাগম হবে না বলেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। জনদুর্ভোগ আর বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে সরকার অনুমতি দেবে না বলেও জানান তিনি। সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুয়ের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে বিএনপি সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। বিএনপি নয়াপল্টনের সামনে, তাদের অফিসের সামনে সমাবেশ করার উদ্দেশ্যটাই একটা হীন উদ্দেশ্য। সেখানে তারা সমাবেশ করতে চায়, তার মানে তারা আসলে জানে যে কত লোক হতে পারে। তাদের লোক সংখ্যা যে 30 থেকে 50 হাজারের বেশি হবে না, সেটা আগে থেকেই তারা জানে। তো সেখানেই করার উপর জোর দেওয়ার মাধ্যমে এটিই তারা প্রমাণ করছে, প্রথমত তারা শঙ্কিত তাদের ওখানে লোক হবে না, দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ করলে গন্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্য তারা সেখানে করতে চায়। সরকারের সদিচ্ছা ও কাঙ্ক্ষিত সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নেপাল সফর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক ভারসাম্য না থাকলে সেনাবাহিনী এবং পুলিশ দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিইসি। একরামুল হক সায়েমের রিপোর্ট। নেপালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সেদেশে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 4 দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ওদের নির্বাচনটা অনেক বেশি অবাধ, নিরপেক্ষ, যেটাকে ওরা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল বলে। এ সময় দেশের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেন সিইসি। তারা যদি সেই ভারসাম্য তৈরি না করেন, তাহলে পুলিশ মিলিটারি দিয়ে সবসময় নির্বাচনটাকে সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্যভাবে, আস্থাভাজনভাবে উঠিয়ে আনা সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মোটা দাগে কিছু মতৈক্য না থাকে, নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন তুলে দিতে পারবে না।
তাদের মধ্যেও একটা সমঝোতা লাগবে এবং সুন্দর নির্বাচন আয়োজনে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। সিসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। সরকারের সদিচ্ছা আর রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই। রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। এখন সব দলগুলি বলতে চাচ্ছেন রাজপথে দেখা হবে, রাজপথে শক্তি পরীক্ষা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি বলবো, রাজপথে শক্তি প্রদর্শন করে রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটা হবে না। আমাদের বিদ্যমান ব্যবস্থায় সরকার, আওয়ামী লীগ নয়, সরকারের একটা ভিন্ন সত্তা আছে, তার যে মিনিস্ট্রিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, যারা আমাদেরকে সহায়তা করতে হবে, তাদের তরফ থেকে যদি আন্তরিক এবং সদিচ্ছা ভিত্তিক সহায়তা যদি না থাকে, তাহলে একটা নির্বাচনটাকে কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা হয়তো সম্ভব হবে না। এ সময় নেপালের নির্বাচনের নানা ইতিবাচক দিক তুলে ধরে সিসি বলেন, শক্ত আইনি কাঠামোর কারণে নেপালের নির্বাচন সবসময় বিতর্কমুক্ত থাকে। ওরা নির্বাচন ব্যবস্থাটাকে আইনগতভাবে এমনভাবে করে নিয়েছে যে ওখানে যিনি নির্বাচন কমিশনার হন না কেন, তার পক্ষে নির্বাচনটা খুব সহজভাবে কন্ডাক্ট করা সম্ভব। এটাকে আমি নাম বলবো না, বড় দলের ওনারা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকের প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। এই চক্রের 3 সদস্য সিআইডির হাতে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আগে প্রতারক চক্রের 3 সদস্যকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, এই চক্রটি বাংলাদেশ ব্যাংকের বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে প্রায় 1 কোটি টাকা। ডিজিটাল প্রতারণার মাধ্যমে চক্রটি অর্থ আত্মসাৎ করত। মাত্র 8 দিনেই কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিনিময় উদ্বোধন হওয়ার কয়েকদিন পরে আমরা দেখলাম একটি সংঘবদ্ধ প্রতারক চক্র 10/11/2022 হইতে 17/11/2022 পর্যন্ত 96,74,257 টাকা প্রতারণা করে নিয়েছে। তারা যে কাজটা করেছে এটা অ্যাবসলিউটলি এক ধরনের প্রতারণা এবং হ্যাক আমরা বলবো। সিআইডি প্রধান আরও জানান, এই চক্রের আরও 3 সদস্য রয়েছে যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগতভাবে আরও দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি। একই সাথে গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান সিআইডি প্রধান। আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশি মানুষদের, বাংলাদেশি ভাইদের অনুরোধ করব যে এই যে ডিজিটালের যে এই যে প্রতারক চক্র, এই প্রতারক চক্র যদি কেউ কখনো দৃষ্টিতে আসে বা নজরে আসে, তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন। জানালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে সংযুক্ত দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এসব দেশ থেকে চিঠির জবাব পাওয়া গেলে আলোচিত মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এর সাথে লিঙ্ক যেসব কান্ট্রি আছে ওই সব কান্ট্রি আমরা চিঠি দিয়েছি রিপোর্ট প্রদানের জন্য। হ্যাঁ, আমরা এখান থেকে হোম মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন কনসার্ন কান্ট্রিতে চলে গেছে। তো 3-4টা কান্ট্রির রিপ্লাই আসে নাই এখনও। আমরা ওয়েট করতেছি এবং আমরা পার্সিউ করতেছি। এটা আসলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলেও জানান সিআইডি প্রধান। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। গণপরিবহন সেবায় ই-টিকেটিং ব্যবস্থায় ইতিবাচক হলেও অনেকেই অব্যবস্থাপনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা জানায়, ই-টিকেটে গন্তব্য এবং দূরত্ব উল্লেখ না করেই কৌশলে অতিরিক্ত ভাড়া আদায় করছে কোনো কোনো পরিবহন। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এসব কথা জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আদ্দিন সজীবের রিপোর্ট। গণপরিবহনে নৈরাজ্য নতুন কিছু নয়। কখনো সিটিং সার্ভিস তো কখনো ওয়েবিলের নামে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও পুরনো। কয়েক ধাপে বিআরটিএ এসব বাতিল করলেও তা বাস্তবায়ন হয়নি এখনও। এ অবস্থায় নতুন করে এই টিকেটিং আশা দেখাচ্ছে নগরবাসীকে। তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানিয়েছেন, নতুন এ ব্যবস্থার যথাযথ বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর কঠোর তদারকি জরুরি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে আমাদের মনিটরিং সংস্থা বিআরটিএ এবং যাত্রী সাধারণেরও অংশগ্রহণ জরুরি।
সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম পর্যবেক্ষণ ও ত্রুটি বিচ্যুতি নিরসনে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বিআরটিএ এ বিষয়ে গভীর ঘুমে নিমজ্জিত। অতীতেও দেখেছি এই ধরনের যাত্রীবান্ধব নানা উদ্যোগ সরকারের মনিটরিংয়ের অভাবে বেঁচতে গেছে। যাত্রী ভোগান্তি কমিয়ে আনতে ই টিকেটিং ব্যবস্থা পর্যায়ক্রমে সব বাসেই চালু করার কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন আসতেছে, এটা আমি অস্বীকার করব না। ভুল ত্রুটি বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক। বিআরটিএ যে টাইমলাইন বেঁধে দিয়েছে, এই 30শে নভেম্বরের ভিতরে আমরা যে গাড়িগুলি দৃষ্টিনন্দন করে তৈরি করতে পারবো সেগুলি ঢাকা মহানগরীতে চলবে। কোনো বাসেই যেন নতুন এই ব্যবস্থায় যাত্রী হয়রানি না হয় সেজন্য বিআরটিএ মনিটরিং করছে বলে জানান প্রতিষ্ঠানটির এই পরিচালক। এই টিকিটিং এর মাধ্যমে মহানগরীতে যত্রতত্র গাড়ি পার্কিং করার বিষয়টি কমে আসবে, প্রতিযোগিতা কমে আসলে সড়কে নিরাপত্তা ফিরে আসবে। আলোচকরা বলেন, ব্যস্ত এই শহরে যাত্রী সেবা বাড়ালে মোটরসাইকেল সহ ছোট পরিবহনের ওপর মানুষের নির্ভরশীলতা কমবে সড়ক দুর্ঘটনাও। আদ্দিন সচিব, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর। হেক্সা জয়ের মিশনে রাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সার্বদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে চান নেইমাররা। আর কোচ হিসেবে তিতের শেষ বিশ্বকাপ রাঙিয়ে দিতে মরিয়া সেলেসাওরা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। মমিনুর রিপনের রিপোর্ট। নিজেদের খেলা শেষ 5 ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। 5 প্রতিপক্ষের জালে 18 গোল দেওয়ার বিপরীতে গোল হজম করেছে মাত্র 2টি। তাই তো হেক্সা জয়ের মিশনে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে সেলেসাওরা। প্রায় 6 বছর ধরে ব্রাজিলিয়ানদের কোচের দায়িত্বে আছেন তিতে। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর দলকে নতুন করে সাজিয়েছেন 61 বছর বয়সী এই কোচ। তার অধীনে মাত্র 5 ম্যাচে হেরেছে ব্রাজিলিয়ানরা। গোলরক্ষক হিসেবে তিতের 1 নম্বর পছন্দ লিভারপুল তারকা আলিসন বেকার। ব্যাকলাইনে দানিলো, থিয়াগো সিলভা, মার্কিনিওস ও আলেক্সান্দ্রো হবেন তিতের প্রথম পছন্দ। মিডফিল্ডে 2 ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসেমিরো ও ফ্রেদের উপর আস্থা রাখবেন তিনি। একটু সামনে থাকতে পারেন লুকাস পাকেতা। 2 উইং ধরে ক্রমাগত চাপ তৈরি করে গোলের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। আর পুরো আক্রমণ ভাগের প্রাণ হিসেবে মাঠে থাকবেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তবে এই বছর লং পাসে কিছুটা দুর্বলতা রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 2022 সালের পরিসংখ্যান বিবেচনা করলে ব্রাজিল প্রতি ম্যাচে 524টি পাস খেলেছে, যার মাত্র 5.61% হচ্ছে লং পাস। সেলেসাওদের আরেকটি মাথা ব্যথার কারণ হতে পারে অতিরিক্ত নেইমার নির্ভরতা, যা ব্রাজিলকে ভোগাতে পারে কাতার বিশ্বকাপে। আর এবারের আসরে যত অঘটন আর চমক ঘটছে তাতে র্যাঙ্কিংয়ের 21 নম্বর দলের বিপক্ষে বাড়তি সতর্কতা প্রয়োজন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মমিনুর রিপন, ATN বাংলা। ক্যামেরুনকে হারিয়ে জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করল সুইজারল্যান্ড। আল জানুব স্টেডিয়ামে ক্যামেরুনের বংশোদ্ভূত ব্রেল এম্বোলোর একমাত্র গোলে জয় পেয়েছে সুইসরা। আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে খেলা শুরু হলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে 48 মিনিটে নিজ মাতৃভূমির বিপক্ষে জয়সূচক গোলটি করেন ব্রেল এম্বোলো। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ক্যামেরুন। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে তারা। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। যদিও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতে উন্নত দেশের কাতারে যেতে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান বাড়ানো প্রয়োজন। 10 দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 10ম এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে 6 ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। নিজের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করছেন এসব ব্যবসায়ী। সারা দেশে তাদের মতো ক্ষুদ্র ও মাঝারি লাখো উদ্যোক্তার উদ্যমে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি। বর্তমানে জিডিপিতে এ খাতের অবদান শতকরা 25%। এফপিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন সম্ভাবনার তুলনায় এই হার অনেক কম। এসএমই ফাউন্ডেশন, কমার্স মিনিস্ট্রি,
ফাইন্যান্স মিনিস্ট্রি এদেরকে একযোগে কাজ করা দরকার। আমাদের বহু জায়গায় আছে যেখানে ন্যাশনালি এক জায়গায় আসতে হবে আমাদেরকে, না হলে আমরা যত পলিসি করি, আমরা শিল্প নীতি করছি, আমরা বাণিজ্য নীতি করছি, আমরা রপ্তানি নীতি করছি এক এক জায়গায় বসে বসে, কিন্তু দেখা গেছে যত কিছুই করছি সমন্বয়হীনতার একটা বড় প্রবলেম। আমি মনে করি এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। এফবিসিসিআই প্রেসিডেন্টের সাথে একমত প্রকাশ করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেন, এসএমই নীতিমালা বাস্তবায়ন করতে এনবিআর সহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে সমন্বিতভাবে। কত বড় বড় ঋণ খেলাপিদের নাম দেখেছেন, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে যাচ্ছে। তো আমাদের যারা মা বোনরা আছে গ্রামে গঞ্জে কাজ করে, তারা কিন্তু মানি লন্ডারিং করে না, বিদেশে টাকা পাঠায় না। তাদের অভিজ্ঞতা এবং তাদের তৈরি যে কারখানা আছে এগুলি দেখেই তাদের জামানতবিহীন আজকে উইথ দ্য রিকমেন্ডেশন অফ দ্য এসএমই ফাউন্ডেশনের এফবিসিসিআই বিজনেস কমিউনিটি যারা আছে, তাদের যে আজকে রিকমেন্ডেশন থাকবে, তার মধ্যে আমার মনে হয় তাদের জামানত ছাড়া আজকে ব্যাংকগুলি টাকা দেবেন। এবারের মেলায় পসরা সাজিয়েছে 325টি প্রতিষ্ঠান ও 351 জন উদ্যোক্তা। আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানা নিরাপত্তায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় আধুনিকায়ন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8ম আন্তর্জাতিক অগ্নি সুরক্ষা ও নিরাপত্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ডলার সংকটের কারণে দেশীয় উদ্যোক্তাদের পণ্য উৎপাদনে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এবারের মেলায় 30টি দেশের 160টিরও বেশি অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট কোম্পানি অংশ নিচ্ছে। Fire hazard is the most, or what they call now fire service and rescue. We must build everything with our own resources, and all our state departments, state infrastructure must be in sync, must coordinate with each other so that we deliver the best for our population, for our people. অনুসন্ধানী অভিবাসন সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। নিউ জার্সির প্যাটারসন সিটির শহীদ মিনার প্রাঙ্গণে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্যাসাইক কাউন্টি কমিশনার জন বার্টলেট। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের নিয়ে করোনা মহামারীকালে এটিএন বাংলার ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জন্য এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় এটিএন বাংলার জনহিতকর সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন জন বার্টলেট। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী সিরামিক এক্সপো 2022। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিশ্বের 20টি দেশের 120টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মহাসচিব ইরফান উদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মেলার প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে আকিজ সিরামিক্স, প্ল্যাটিনাম স্পন্সর শেলটেক সিরামিক্স ও ডিবিল সিরামিক্স এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে মির সিরামিক, আবুল খায়ের সিরামিক, বিএইচএল সিরামিক, এইচএলটি ডিএলটি টেকনোলজি ও সাকমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উদযাপন ও পদ্মা সেতুর সাফল্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শুভেচ্ছা বার্তা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজনে আরও ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আইবিএফ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর, ফাউন্ডেশনের শিক্ষা ও সমাজ কর্ম কমিটি চেয়ারম্যান অধ্যাপক ফসিউল আলম ও আইবিএফ সদস্য সৈয়দ আবু আসাদ। সভাপতিত্ব করেন আইবিএফ শিক্ষা বিভাগের উপদেষ্টা শাহজাহান মিয়া। আন্তর্জাতিক সংবাদ।
অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরোধী জোট পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহিম। নির্বাচনের কয়েকদিন পর নানা নাটকীয়তা শেষে দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং শপথ বাক্য পাঠ করান। গত কয়েক বছর ধরে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনের চেষ্টায় শনিবার মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 112 আসন পায়নি কোনো দল বা জোট, আর এতেই বাধে বিপত্তি। পরে সংবিধান অনুযায়ী রাজা হস্তক্ষেপ করেন। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান 82 আসন নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় তাকেই প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন রাজা আল সুলতান আবদুল্লাহ। পাকিস্তানের নতুন সেনাবাহিনী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মনির। কয়েক সপ্তাহের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব টুইটারে এ ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নিজের সাংবিধানিক ক্ষমতা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন। মারিয়াম আওরঙ্গজেব আরও জানান, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। দুজনের নিয়োগের সুপারিশের সংক্ষিপ্তসার প্রাক প্রেসিডেন্ট আরিফ আলভির কার্যালয়ে পাঠানো হয়েছে। রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ বিড়ি বন্ধ সহ 6 দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিড়ি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। নগরীর গোড়াচাঁদ দাস রোডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এতে বক্তব্য রাখেন। পরে ভ্যাট কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 7 পয়েন্ট বেড়ে 6215 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এছাড়া সরিয়া সূচক 4 ও 30 সূচক 6 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 323 কোটি 80 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 300টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 46টির, কমেছে 28টির এবং অপরিবর্তিত রয়েছে 226টি কোম্পানির শেয়ারের দাম। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে দিনে তৃতীয় ম্যাচে রাত 10টায় ঘানার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগে বিশ্বমঞ্চে একবার মুখোমুখি হয়েছিল দু দল। সেই ম্যাচে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা। এবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দলটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাই নিজের পঞ্চম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান CR7। নিজেদের খেলা শেষ 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2টিতে হেরেছে পর্তুগাল। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচে 3টিতে জয় আছে ঘানারও। তাই জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় তারাও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলছে দুবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে উরুগুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি গোলশূন্য অবস্থায় এগিয়ে চলছে। এর আগে 5 বার মুখোমুখি হয় এই দু দল। এর মধ্যে 4 বারই জিতেছে উরুগুয়ে। তবে 2018 সালে জয় পায় দক্ষিণ কোরিয়া। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। যশোরের জনসভায় নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান। অনুমতি না পেলেও 10 ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে, হুঁশিয়ারি বিএনপির। রাজনৈতিক ভারসাম্য না থাকলে সেনাবাহিনী এবং পুলিশ দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বললেন সিইসি। এবং বিশ্বকাপের রাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ক্যামেরুনকে 1-0 গোলে হারালো সুইজারল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।